Assalamu alaikum. আমি Dr. Farhana Atia, Assistant Professor and Head of the Department Biochemistry, নীলফামারী মেডিকেল কলেজ। শুভেচ্ছা ছাত্রছাত্রীদের। আজকে ফুড অ্যান্ড নিউট্রিশনের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আমি পড়াবো নিউট্রিশনাল অ্যাসপেক্ট অফ ম্যাক্রোনিউট্রিয়েন্টস। গতদিনের কন্টিনিউশন ক্লাস এটা। ম্যাক্রোনিউট্রিয়েন্টস সম্পর্কে আমরা আগে জেনেছি যে এগুলো আমাদের একটু বেশি পরিমাণে ডেইলি প্রয়োজন হয়। আমরা যদি আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট হিসাব করি তাহলে হয়তো গ্রাম পার ডে এভাবে আমরা বলবো। আর এর ডেফিসিয়েন্সি আমাদেরকে ম্যারাসমাস নামে একটা ক্রনিক ডিজিজের দিকে নিয়ে যায়। ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আর রিসেন্টলি যেটা আমরা বলি ফাইবার, এটাকেও ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর আমরা ভিতরে নিয়েছি এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ফাইবারটার অনেক নিউট্রিশনাল রোল আছে, আমরা আজকে এটা জানবো। আজকে যেগুলো নিয়ে আলোচনা করব মোটামুটি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই তিনটা জিনিসের সোর্স কি কি আছে, ফাংশন কি, ডেইলি রিকোয়ারমেন্ট আমাদের কতটা, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করব। এর সাথে ফাইবারের নিউট্রিশনাল রোল কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর গ্লাইসেমিক ইনডেক্স, হ্যাঁ, এটা নিয়ে আমরা অল্প একটু কথা বলবো। তাহলে আমরা চলে যাচ্ছি। প্রথমে আসে ডায়েটারি ফ্যাট। ডায়েটারি ফ্যাট এটা কি? এটা আমাদের করোনারি হার্ট ডিজিজকে স্ট্রংলি ইনফ্লুয়েন্স করে। করোনারি হার্ট ডিজিজের সাথে ডাইরেক্টলি রিলেটেড। ফ্যাট আমরা কতটুকু খাচ্ছি তার চাইতে কোন টাইপের ফ্যাট খাচ্ছি এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যে ফ্যাটগুলো খাই সেগুলোর মধ্যে আছে স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, ঠিক আছে? এর মধ্যে মনো আনস্যাচুরেটেড আছে, পলি আনস্যাচুরেটেড আছে ট্রান্স ফ্যাট আর কোলেস্টেরল। মোটামুটি যে ফ্যাট আমরা ডায়েটে রাখি সেগুলোর মধ্যে মানে এগুলোই আর কি ঘুরে ফিরে আসে। এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট যেটা, এটা প্লাজমা কোলেস্টেরল লেভেলকে বাড়ায় আর এলডিএল কোলেস্টেরল লেভেলকেও বাড়ায়, ঠিক আছে? এবং করোনারি হার্ট ডিজিজের রিস্ক বাড়ায়, একই সাথে কোলন ক্যান্সারের রিস্কও বাড়ায়। স্যাচুরেটেড ফ্যাটটাকে ব্যাড ফ্যাট বলা হয়, যদিও ডায়েটে এটা থাকে এবং এটা তোমাদের হচ্ছে 10%-এর কম রিকমেন্ডেড আর কি। টোটাল যে ক্যালোরি ইনটেক করি তার 10%-এর কম হতে হয় স্যাচুরেটেড ফ্যাট। কারো যদি 1500 কিলো ক্যালোরি যদি ক্যালোরি রিকোয়ারমেন্ট হয় ডেইলি, তার 10% হবে 150 কিলো ক্যালোরির মতো। তাহলে 150 কিলো ক্যালোরি স্যাচুরেটেড ফ্যাট থেকে আসতে পারে, হ্যাঁ, এটা রিকোয়ারমেন্ডেড। এর চেয়ে কম হলে ভালো। 150 কিলো ক্যালোরি যদি আনতে চাই আমাদের মোটামুটি 16 গ্রামের আশেপাশে লাগে। আমরা যদি চা চামচ দিয়ে হিসাব করি, এক চা চামচ হচ্ছে 5 গ্রাম, হ্যাঁ, তাহলে দেখো 3 চা চামচের মতো স্যাচুরেটেড ফ্যাট যদি কেউ ডেইলি ইনটেক করে সেটা তার জন্য যথেষ্ট। এর বেশি তার ইনটেক করা উচিত না, ঠিক আছে? স্যাচুরেটেড ফ্যাট আমরা যেসব খাবারে পাই সেগুলোর মধ্যে আছে হোয়াইট ভিজিবল ফ্যাট ফাউন্ড ইন মিট। গোশতে যেসব ফ্যাট থাকে, গোশতের সাথে লেগে থাকে সাদা, আমরা দেখতে পাই যেসব ফ্যাট, হ্যাঁ, সেটা এক ধরনের স্যাচুরেটেড ফ্যাট। ডেইরি প্রোডাক্ট যেমন হোল মিল্ক যেটা, হ্যাঁ, ফ্যাট সহ যে মিল্ক থাকে সেই মিল্ক ফ্যাট হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। বাট মিল্ক থেকে যেগুলো তৈরি হয় বাটার, ক্রিম, হার্ড চিজ, এগুলো সবই স্যাচুরেটেড ফ্যাট। এছাড়া কোকোনাট অয়েল, পাম অয়েল, এগুলোতেও আছে স্যাচুরেটেড ফ্যাট। আনস্যাচুরেটেড গুলো তো আমরা জানি যে এগুলো আমাদের জন্য ভালো। মনো আনস্যাচুরেটেড ফ্যাট যেটায় মানে একটা মাত্র ডাবল বন্ড থাকে, সেটা কি? এগুলো একটু আমাদের জন্য বেনিফিশিয়াল। টোটাল প্লাজমা কোলেস্টেরল লেভেল এবং এলডিএল কোলেস্টেরল লেভেল দুটোই এটা কমায়। এবং হাই ডেন্সিটি লিপোপ্রোটিনের সাথে যে কোলেস্টেরল থাকে মানে এইচডিএল কোলেস্টেরল, এই লেভেলটাকে অপটিমাম লেভেলে রাখে অথবা ইনক্রিজ করে। তাহলে টোটাল ক্যালোরি যে ইনটেক করি তার 10 to 20% আসা উচিত এই মনো আনস্যাচুরেটেড ফ্যাট থেকে, ঠিক আছে? এটা একটু বেশি পরিমাণে আমাদের খেতে হবে, যে পরিমাণ ফ্যাট খাই তার চেয়ে একটু ডাবল, হ্যাঁ। তাহলে আগের বারে আমরা বললাম যে মোটামুটি 3 চা চামচ যদি হয় আনস্যাচুরেটেড ফ্যাট আমাদের জন্য যথেষ্ট, এর বেশি হওয়া উচিত না, বরং কম হওয়া উচিত। আর মনো আনস্যাচুরেটেড ফ্যাট 3 চামচের বেশি হলে ভালো হয়, ঠিক আছে?
সাধারণত প্ল্যান্ট বেসড অয়েল যেগুলো, সেগুলোতে মনোআনস্যাচুরেটেড ফ্যাট থাকে, বিশেষ করে অলিভ অয়েলে বেশি থাকে। এরপরে আসি পলি আনস্যাচুরেটেড ফ্যাট, ডাবল বন্ড একের বেশি থাকে। হ্যাঁ, এগুলো করোনারি হার্ট ডিজিজের ইনফ্লুয়েন্সকে কমায়, এবং এই ইনসিডেন্সটা মানে এইটা ইনফ্লুয়েন্সটা ডিপেন্ড করে কি ডাবল বন্ডটা কোথায় আছে তার উপর। ডাবল বন্ডের লোকেশনের উপর ডিপেন্ড করে আমরা এই ফ্যাটি অ্যাসিড গুলোকে দুইটা ভাগে ভাগ করি, তাই না? ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। যেটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল আমরা বলি লিনোলিক অ্যাসিড। এটা ওমেগা 6 এবং ওমেগা 3 দুটোই কিন্তু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তাহলে লিনোলিক অ্যাসিড যেটা, এটা কি করে প্লাজমা কোলেস্টেরল লেভেল কমাবে, এলডিএল কোলেস্টেরল কমাবে, আবার এর সাথে যেটা আমরা ডিজায়ার করি না এইচডিএল কোলেস্টেরল লেভেলও এটা কমিয়ে ফেলে। যাই হোক, এটা আমরা কোন কোন খাবারে পাই? নাটস, বাদামে পাই, তারপরে অলিভ অয়েল, আমরা যে তেল খাই রেগুলার যে তেল ইউজ করি আমাদের দেশে সয়াবিন, এটাতে থাকে। এছাড়া সূর্যমুখী তেল, কর্ন অয়েল, অ্যাভোকাডো, এগুলোতে পাওয়া যায়। আর অ্যাকসেপ্টেবল রেঞ্জ এটা 5 to 10% অফ টোটাল ক্যালোরি ইনটেক। টোটাল যে ক্যালোরি আমরা খাই তার 5 to 10% হচ্ছে অ্যাকসেপ্টেবল, এর বেশি না কম না, ঠিক আছে? আর এই পলিআনস্যাচুরেটেড ফ্যাট গুলোকে সাধারণত গুড ফ্যাট বলা হয়, আনস্যাচুরেটেড ফ্যাট গুলোকে যেমন বলা হয় ব্যাড ফ্যাট। এখন আসো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে লিনোলেনিক অ্যাসিড, এবং এটা ট্রাই অ্যাসাইল গ্লিসারল লেভেল, আমাদের রক্তের যে টিএজি লেভেল থাকে সেটাকে কমায়, মেইনলি এটাকে কমায়। আর এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল এটার উপর খুব কম ইফেক্ট আছে, তাহলে মেইনলি এটা টিএজি লেভেলকে কমাবে। এছাড়া এই যে থ্রম্বোসিস, কার্ডিয়াক অ্যারিথমিয়া, এগুলোর রেট কমায়। হ্যাঁ, এগুলোর জন্য আমাদের হার্ট ডিজিজ হয়। থ্রম্বোসিস লিডস টু হার্ট ডিজিজ, কার্ডিয়াক অ্যারিথমিয়া এটাও এক ধরনের হার্ট ডিজিজ। ব্লাড প্রেশারকে কমাবে, যার ফলে কার্ডিওভাস্কুলার মর্টিলিটি রেটটা কমবে। এগুলো পাই আমরা সোর্স কি, এই যেখানে একটা বড় করে একটা মাছের ছবি দিয়েছি, কাজে ফিশ অয়েল, এটা মনে রাখবে। হ্যাঁ, ফিশ অয়েল কেউ যদি সপ্তাহে 2টা ফ্যাটি ফিশ খায়, মানে 2 দিন আর কি, বা 2 বেলা, তাহলে তার জন্য এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সাপ্লাই যথেষ্ট, এটা তার জন্য যথেষ্ট হয়ে যায়। অ্যাকসেপ্টেবল রেঞ্জ এটা 0.6 to 1.2% অফ টোটাল ক্যালোরি, খুবই অল্প পরিমাণে লাগে। তাহলে কেউ যদি ফ্যাটি ফিশ, বিশেষ করে আমাদের দেশে, বিদেশে তো বলে স্যামন ফিশ, আমাদের দেশে আমরা বলি কি ইলিশ মাছ, এটাতে বেশি থাকে। এছাড়া রুই মাছও থাকে। হ্যাঁ, আর এগুলো ছাড়া আমরা বলি ফ্ল্যাক্সিড অয়েল অথবা ক্যানোলা অয়েল, ওয়ালনাট, হ্যাঁ, এগুলোতে থাকবে। এরপরে আসো ট্রান্স ফ্যাট। হ্যাঁ, ট্রান্স ফ্যাটটা কি? ট্রান্স ফ্যাট হচ্ছে এটা এক ধরনের আনস্যাচুরেটেড ফ্যাট, কিন্তু এটার আচার আচরণ মানে এটার ফাংশন আর কি স্যাচুরেটেড ফ্যাটের মতো, বরং চাইতে খারাপ। স্যাচুরেটেড ফ্যাট তো আমরা তাও কিছুটা রেকমেন্ড করি, হ্যাঁ, কিন্তু এটা আমরা রেকমেন্ড করি না। আচ্ছা, এটা কি একদম জিরো? নো ট্রান্স ফ্যাট ইজ পারমিটেড ইন ফুড। ফুডে কোনো রকম ট্রান্স ফ্যাট থাকাটাই উচিত না, যতটুকুই থাকবে সেটাই আমাদের জন্য হার্মফুল, ঠিক আছে? এটা এলডিএল কোলেস্টেরল লেভেল বাড়ায়, এইচডিএল কোলেস্টেরল লেভেলকে কমাবে, যেটা আমাদের জন্য ডিজায়ারেবল না, আর করোনারি হার্ট ডিজিজের রিস্ককে বাড়িয়ে দেয়। আমরা যখন তেলকে গরম করি, মানে হাই হিটে যখন গরম করি, যেমন বেকিং এর সময় অথবা ফ্রাই, হ্যাঁ, ডুবো তেলে যখন কোনো কিছু ভাজি, অথবা মার্জারিন তৈরি করার সময় ফ্যাক্টরিতে, হ্যাঁ, যখন ভেজিটেবল অয়েলের হাইড্রোজেনেশন করা হয়, তখন এই ট্রান্স ফ্যাটটা তৈরি হয়। কাজেই বেকড ফুড, যত রকমের বেকড ফুড আছে, কুকি বলো, বিস্কিট, তারপরে কেক, ডোনাট, হ্যাঁ, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজ সহ যত ফাস্ট ফুড যেগুলো ডিপ ওয়েলে ফ্রাই, মানে ডিপ ফ্রাই করা হয়, এগুলো সব ট্রান্স ফ্যাটি অ্যাসিড কন্টেইন করে। হ্যাঁ, কাজে এগুলো সবই আমাদের হেলথের জন্য হার্মফুল। আচ্ছা, সবশেষে ডায়েটারি কোলেস্টেরল। কোলেস্টেরল আমরা জানি শুধুমাত্র এনিম্যাল প্রোডাক্টে থাকে, আর আমরা যে পরিমাণ কোলেস্টেরল ইনটেক করি বা ফুডে যেটা খাই, সেটা মাত্র একটা পোর্শন। আমাদের বডি নিজেই বেশ অনেক কোলেস্টেরল তৈরি করে, আমাদের বডিতে এটা এন্ডোজেনাসলি সিনথেসিস হয়। এই কোলেস্টেরল গুলো আমাদের যেমন বিভিন্ন স্টেরয়েড হরমোন সিনথেসিস করে, বাইল সল্ট, বাইল অ্যাসিড সিনথেসিস করে, ঠিক আছে? তারপরে ভিটামিন ডি সিনথেসিস করে, অনেক ফাংশন আছে। কিন্তু কোলেস্টেরল ডায়েটে আমাদের দরকার কিনা এটা নিয়ে কিছুটা কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, কারণ ডায়েটের যে কোলেস্টেরল সেটা যদি আমরা নাও খাই, আমাদের এন্ডোজেনাসলি কোলেস্টেরল সিনথেসিস হতেই থাকবে। তারপরেও
বলা হয় যে ডেইলি আমরা 300 মিলিগ্রামের চেয়ে কম কোলেস্টেরল খাবো। 300 মিলিগ্রাম যেন ক্রস করে না যায়, হ্যাঁ, ডেইলি যে আমরা কোলেস্টেরল খাই, কারণ কোলেস্টেরল হচ্ছে করোনারি হার্ট ডিজিজের সাথে ডাইরেক্টলি রিলেটেড। কোলেস্টেরল যদি কেউ বেশি খায় তার ব্লাড কোলেস্টেরল বাড়বে, এলডিএল কোলেস্টেরল বাড়বে, হ্যাঁ, আবার এইচডিএল কোলেস্টেরলও বাড়বে। কোলেস্টেরল আমরা যেসব খাবারে পাই সেগুলো সাধারণত এনিম্যাল ব্রেইন, লিভার, এগ ইয়ক, হ্যাঁ, এছাড়া মিট, শ্রিম্প, এগুলোতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে লিপিডের নিউট্রিশনাল রোল কি আমরা এটা সম্পর্কে একটু জানি, যদিও আমরা আগে পড়েছি। লিপিড সম্পর্কে যখন পড়েছি আমরা ফাংশন সম্পর্কে জেনেছি, এখানে নিউট্রিশনাল রোল নিয়ে একটুখানি আলোচনা করব। আচ্ছা, লিপিডের মেইন রোল কি, এটা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল সাপ্লাই দেয়, এটা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল কন্টেইন করে। আমরা যে ডায়েটে যেসব ফ্যাট খাই তার 90%ই থাকে ATAG, ঠিক আছে, 90% ডায়েটারি লিপিড হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। আর এটা লিপিড থেকে আমরা সবচেয়ে বেশি এনার্জি পাই, হ্যাঁ, এটা কনসেন্ট্রেটেড সোর্স অফ এনার্জি। ফ্যাট সলিউবল ভিটামিন যা আছে সবকিছু লিপিডের সাথেই থাকে, লিপিড ফুডে থাকে, ডাইজেশনের সময় এই লিপিডের সাথেই ডাইজেশন হয়, অ্যাবজর্পশন হয় লিপিডের সাথে, এমনকি ট্রান্সপোর্ট হয় লিপিডের সাথে, হ্যাঁ। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন পুরোটাই লিপিডের উপর ডিপেন্ডেন্ট। আর এগুলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড প্রোভাইড করে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমাদের অনেক কাজে লাগে, বায়োলজিক্যাল মেমব্রেনের একটি স্ট্রাকচারাল কম্পোনেন্ট, কোলেস্টেরল ট্রান্সপোর্ট ইউটিলাইজেশন দুটাই করে এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এছাড়া প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করে, প্রপার গ্রোথ এন্ড রিপ্রোডাকশন মেইনটেইন করবে এই লিপিড। আচ্ছা, তাহলে লিপিড সম্পর্কে আমরা জানলাম, এবার আসি আমরা প্রোটিন নিয়ে। ডায়েটারি প্রোটিন, ডায়েটারি প্রোটিন গুলো আমাদের প্রয়োজন, যে এর কারণ হচ্ছে এগুলো যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড প্রোভাইড করে, যেগুলো আমাদের বডি সিনথেসাইজ করতে পারে না, কিন্তু এইগুলো আমাদের বডির জন্য এসেনশিয়াল, বডির ফাংশনের জন্য এসেনশিয়াল। তাহলে একটা ডায়েটারি প্রোটিনের কোয়ালিটি ডিপেন্ড করে সেই প্রোটিনটা কতটুকু এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড প্রোভাইড করতে পারে তার উপরে, ঠিক আছে। প্রোটিনের ডেইলি রিকোয়ারমেন্ট আমরা জানি কি, টোটাল যে ক্যালোরি আমরা খাই তার 10 to 35% মধ্যে প্রোটিনের ডেইলি রিকোয়ারমেন্ট ওঠানামা করে। একজন অ্যাডাল্টের তার পার কেজি বডি ওয়েটে 0.8 গ্রাম প্রোটিন প্রয়োজন। আমরা মেলের ক্ষেত্রে বলি এটা 56 গ্রাম, হ্যাঁ, যদি 70 কেজি একটা অ্যাডাল্ট মেল হয়। আর ফিমেলের ক্ষেত্রে হয়তো বলবো আমরা 50 কেজি অ্যাডাল্ট ফিমেলে 46 গ্রামের মতো। অ্যাথলেটদের একটু বেশি লাগে 1 গ্রাম পার কেজি, আর ইনফ্যান্টরা যেহেতু তাদের গ্রোয়িং এজে থাকে তাদের ডাবল লাগে, হ্যাঁ, 2 গ্রাম পার কেজি লাগে। এছাড়া প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং পিরিয়ডে, প্রেগন্যান্সি ল্যাকটেশন পিরিয়ডে ফিমেলদের প্রোটিন রিকোয়ারমেন্ট বেড়ে যায়। যদি বার্ন পেশেন্ট হয়, হ্যাঁ, মানে পুড়ে যাওয়া রোগী হয়, তখন তার অনেক বেশি পরিমাণে প্রোটিন লাগে, হ্যাঁ, প্রোটিন নিডটা তখন বেড়ে যায়। কিন্তু কিডনি ডিজিজ যার হয় তার আবার প্রোটিনটা রেস্ট্রিকশন করতে হয়, তার প্রোটিনটা আমরা মেপে দিই যে এতটুকু বেশি প্রোটিন আপনারা খাবেন না, হ্যাঁ, এভাবে মেপে দিই। তাহলে কিডনি ডিজিজ হলে প্রোটিনটা রেস্ট্রিক্টেড করতে হয়। তাহলে কোন প্রোটিনটা ভালো এটা ডিপেন্ড করে, মানে এটার উপর ডিপেন্ড করে আমরা প্রোটিনকে দুইটা ভাগে ভাগ করেছি, হাই কোয়ালিটি প্রোটিন আর লো কোয়ালিটি প্রোটিন, অথবা প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালুর উপর ডিপেন্ড করে, হ্যাঁ, আমরা বলি হাই কোয়ালিটি প্রোটিন আর লো কোয়ালিটি প্রোটিন। যেসব প্রোটিন সবগুলি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড দেয়, আর সেই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলো প্রপোর্শনে হিউম্যান টিস্যুতে যে প্রপোর্শনে থাকে মোটামুটি সেই প্রপোর্শনে, হ্যাঁ, এর ফলে সঠিক মানে হিউম্যান টিস্যু প্রোটিন সিনথেসিস হতে পারে সেটা থেকে। আর এই প্রোটিনগুলো র্যাপিডলি ডাইজেস্টেড হয়, হ্যাঁ। এগুলো সব হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন গুলো, হাই কোয়ালিটি প্রোটিন। যত ধরনের গোশত আছে, হ্যাঁ, মিট আছে, মিট, পোলট্রি, সব হচ্ছে হাই কোয়ালিটি প্রোটিন। তাছাড়া মিল্কে যে প্রোটিন পাই সেটা হাই কোয়ালিটি প্রোটিন। এগ, ফিশ থেকে আমরা হাই কোয়ালিটি প্রোটিন পাই। তাহলে লো কোয়ালিটি প্রোটিন কি, এটাই আমরা পাচ্ছি যে প্ল্যান্ট সোর্সের যে প্রোটিনগুলো পাই সেগুলো লোয়ার কোয়ালিটি প্রোটিন। প্ল্যান্ট সোর্স থেকে যে প্রোটিন পাই সেগুলোতে যে কোনো একটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ডেফিসিয়েন্ট থাকে, এক বা একের বেশি। যেমন গমে কি লাইসিন আর থ্রেওনিন থাকে না, আবার ডাল এটাতে মেথিওনিন আর সিস্টাইন থাকে না। তাহলে আমরা যদি নিউট্রিশনাল ভ্যালুটা যদি বাড়াতে চাই লোয়ার কোয়ালিটি প্রোটিনের, তাহলে কি করতে হবে, একের বেশি প্রোটিনকে একসাথে খেতে হবে আমাদের, হ্যাঁ। যেমন কেউ যদি রুটির সাথে ডাল বা সিম খায় তাহলে তার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সবগুলো পেয়ে যাবে। আবার ভাতের সাথে কেউ ডাল খেলে তাহলে সেও এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পেয়ে যাবে, হ্যাঁ, খিচুড়ি খেলে পেয়ে যাবে। এই জন্য
কেউ অ্যানিমাল প্রোটিন কিনতে পারছে না, তার মন খারাপ করার কিছু নাই, সে প্ল্যান্ট প্রোটিন থেকে সে বা অনেকে ভেজ আছে যারা অ্যানিমাল প্রোটিন খায় না, তারা কি করবে একের বেশি প্ল্যান্ট প্রোটিন মিক্স করে খাবে। হ্যাঁ, তাহলে তার ডেইলি রিকোয়ারমেন্টটা পূরণ হয়ে যাবে, বা এই প্রোটিনটা তখন হাই কোয়ালিটি প্রোটিন কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, প্রোটিনের ফাংশন কি? এটা সেল স্ট্রাকচার এবং ফাংশনের ফান্ডামেন্টাল একটা বেসিস। হ্যাঁ, সেল গ্রোথ এবং মেইনটেইনে হেল্প করে। হ্যাঁ, বডির গ্রোথ এবং মানে গ্রোথ রেগুলেশন করে এই প্রোটিন। যত এনজাইম আছে, হরমোন আছে, হরমোনের বেশিরভাগ মানে অনেকগুলো হরমোন, ইমিউনোগ্লোবুলিনস, হ্যাঁ, এছাড়া ট্রান্সপোর্ট প্রোটিন যে ক্যারিয়ার হিসেবে কাজ করে একটা সেলের থেকে আর একটা সেল যে ট্রান্সপোর্ট করে, এগুলো সব হচ্ছে এক ধরনের প্রোটিন। আচ্ছা, আমাদের ব্লাডের যে অসমোটিক প্রেসার মেইনটেইন করে এই প্রোটিন, এছাড়া ব্লাড ক্লটিং এ হেল্প করে, মাসল কন্ট্রাকশনে হেল্প করছে। আরেকটা ইম্পর্টেন্ট রোল আছে, স্টারভেশনের সময় যখন আমাদের বডি কোনো ডাইরেক্ট এনার্জি পাচ্ছে না, কার্বোহাইড্রেট থেকে পাচ্ছে না, হ্যাঁ, বা কোনো কোনো টিস্যু আছে যেটা ফ্যাটকে এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারে না, যেমন আমাদের ব্রেইন, আরবিসি, তাই না, এগুলো কি করে, এগুলো তখন হচ্ছে প্রোটিনগুলো এটার জন্য রিজার্ভ এনার্জি সোর্স হিসেবে কাজ করে। হ্যাঁ, এগুলো হচ্ছে স্টোরেজ প্রোটিনগুলোই। এই প্রোটিনগুলো এই থেকে অ্যামিনো অ্যাসিড আসে, এই অ্যামিনো অ্যাসিডটা গ্লুকোনেওজেনেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে, এরপরে সেই গ্লুকোজটা আমাদের সেলে এনার্জি দিবে। এরপরে আসে আমরা ডায়েটারি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটটা একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট না, হ্যাঁ, কিন্তু কারণ হচ্ছে যে আমরা যে প্রোটিন একটু আগেই বললাম যে অ্যামিনো অ্যাসিড থেকে কার্বোহাইড্রেট তৈরি হতে পারে, কাজে কার্বোহাইড্রেট আমাদের ডায়েটে না থাকলেও চলে, কিন্তু থাকা প্রয়োজন কেন? কারণ যদি ডায়েটে কার্বোহাইড্রেট না থাকে আমাদের কিটোজেনেসিস হবে, হ্যাঁ, আর বডি প্রোটিনগুলো ডিগ্রেডেশন হবে। বডি প্রোটিনে তো অনেক ইম্পর্টেন্ট ফাংশন আছে, এগুলো তো আমরা চাই না যেগুলো ডিগ্রেডেশন হয়ে যায়, তাই না, এই জন্য আমাদের রিকমেন্ডেড যে অ্যামাউন্ট ডেইলি খাওয়ার জন্য 130 গ্রাম পার ডে, ঠিক আছে, ডেইলি আমাদের 130 গ্রাম কার্বোহাইড্রেট হলেই চলে যায়, এটা অ্যাডাল্ট এবং চিলড্রেনের একই অ্যামাউন্ট। আমরা সাধারণত যেসব কার্বোহাইড্রেট খাই সেগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি, সিম্পল সুগার, কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর ফাইবার। আচ্ছা, তাহলে প্রথমে আসি সিম্পল কার্বোহাইড্রেট কি। সিম্পল কার্বোহাইড্রেট তো আমরা জানি গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, হ্যাঁ, ম্যালটোজ, এগুলো সব সিম্পল কার্বোহাইড্রেট। আচ্ছা, আমরা যদি ফলমূল খাই অথবা মধু খাই, হ্যাঁ, এছাড়া সিরাপ যদি খাই, যে চিনি আমরা ইউজ করি, হ্যাঁ, টেবিল সুগার যেটাকে বলা হয়, সেই চিনি, এগুলো সবই সিম্পল কার্বোহাইড্রেট এগুলোতে থাকে। তাহলে সিম্পল কার্বোহাইড্রেট যদি ডাইরেক্টলি ফুড সোর্স থেকে আসে, যেমন ফলমূল খেলাম, সেটা তো মোটামুটি ভালো। আরেকটা কথা আমরা বলি অ্যাডেড সুগার, যে যদি যে চিনি বা সিরাপ দিয়ে যদি কোনো খাবার তৈরি করি, তাহলে ওই খাবারে যে চিনি বা সিরাপটা থাকে সেটাকে আমরা বলি অ্যাডেড সুগার, ঠিক আছে। এই অ্যাডেড সুগারটা টাইপ 2 ডায়াবেটিসের সাথে ডিরেক্টলি রিলেটেড, এবং ওবেসিটির সাথেও রিলেটেড। কাজে এই অ্যাডেড সুগারটা আমরা বলি যে 10% টোটাল এনার্জি ইনটেকে 10%-এর বেশি হওয়া উচিত না। অ্যাডেড সুগার বাদ দেওয়াটাই সবচেয়ে ভালো। যদি আমরা সিম্পল কার্বোহাইড্রেট খাইও, সেটা আমাদের ফ্রুট বা হানি এগুলো থেকে আসলে ভালো, কিন্তু অ্যাডেড সুগারটা অ্যাভয়েড করতে হয়, যদিও কেউ খায় তাহলে 10%-এর বেশি হওয়া উচিত না। আচ্ছা, এখন আসি কমপ্লেক্স কার্বোহাইড্রেটে। পলিস্যাকারাইড, হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। স্টার্চি ফুড যেগুলো আছে, আমরা যে ভাত খাই, রুটি খাই, এগুলো সবই স্টার্চ, এগুলোতে স্টার্চ থাকে, তাই না, এটাই হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এবং এটা কি রেকমেন্ডেড কি, আমরা যে যেমন আমরা গম রুটি যখন খাই, যে আটাটা বানানো হয়, গমের বাইরের লাল অংশটা ফেলে দিয়ে কিন্তু সাদাটা দিয়ে আটা বানানো হয়, বা চাল কি করা হয়, কেটে মিনিকেট চাল বানানো হয়, হ্যাঁ, ছোট করে কেটে ফেলা হয়, বাইরের আবরণটা ফেলে দেওয়া হয়। অ্যাকচুয়ালি এটা কিন্তু নিউট্রিশনিস্টরা এটা রেফার করে না, হ্যাঁ, নিউট্রিশনিস্টরা যেটা বলে যে আমাদের এই যে বাইরের যে আবরণ, যে কোনো গ্রেইনের বাইরের আবরণ সহ খেতে হবে, যাতে এগুলোতে ফাইবার থাকে বা অনেক আমরা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট ওখানে থাকে, হ্যাঁ, তাহলে সেটা আমাদের জন্য ভালো। অ্যাকচুয়াল কমপ্লেক্স কার্বোহাইড্রেট হবে সেটা। তাহলে হুইট এবং অন্যান্য যত সব শস্য আছে, সব শস্যতেই এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। এছাড়া পটেটো, ড্রাই ফ্রি, বিনস, হ্যাঁ, ভেজিটেবলস, এগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। তাহলে সিম্পল এবং কমপ্লেক্স এই দুটোর মধ্যে আমরা বলছি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা নিউট্রিশনালি বেনিফিশিয়াল। এর কারণ হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেটে
এটা ডাইজেশনে সময় লাগে বেশি, অ্যাবজর্পশনের সময় লাগে বেশি, যার ফলে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা র্যাপিডলি রাইজ করে না। হ্যাঁ, এটা আমাদের ধীরে ধীরে রাইজ করে, যেটা আমাদের বিশেষ করে ডায়াবেটিস মেলাইটাস এবং ওবেসিটির জন্য ভালো, আমাদের লম্বা সময় ধরে পেট ভরা রাখে, হ্যাঁ, স্যাটাইটি দেয়। আচ্ছা, কার্বোহাইড্রেটের ফাংশন কি? এটা মেজর সোর্স অফ এনার্জি। আমরা যে টোটাল যে আমাদের ক্যালোরি রিকোয়ারমেন্ট তার 60 থেকে 70% আমরা এই বিশেষ করে এশিয়ান ডায়েটে আমরা কার্বোহাইড্রেট থেকেই পাই। আমাদের বডির যে ইম্পর্টেন্ট প্রোটিন পার্ট আছে এটাকে স্পেয়ার করে, এটাকে বাঁচিয়ে রাখে কার্বোহাইড্রেট, হ্যাঁ, এটাকে মিসইউজ হওয়া থেকে, হ্যাঁ, এটা যাতে এনার্জি সোর্স হিসেবে ইউজ না হয়ে প্রোটিনের যে কাজ সেই কাজগুলো করে। আমাদের ব্রেইন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা অ্যাবসলিউটলি কার্বোহাইড্রেটের উপরে ডিপেন্ড করে এনার্জি সোর্স হিসেবে। এখানে ব্রেইন এবং সিএনএস এটা ফ্যাট থেকে এনার্জি নিতে পারে না, কারণ হচ্ছে ব্রেইনের ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে ফ্যাটি অ্যাসিড যেতে পারে না, এগুলো অনেক সাইজে বড়, হ্যাঁ, তাহলে গ্লুকোজ শুধুমাত্র ব্রেইনে যায় এনার্জি দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমাদের টিস্যু যে ফ্যাটটাকে বার্ন করে এনার্জি এক্সট্রাক্ট করে, সেই টিস্যু ফ্যাট বার্নের জন্য কার্বোহাইড্রেট দরকার। ফ্যাট থেকে ডাইজেশন বা মেটাবলিজমের পরে আমরা পাই অ্যাসটাইল কোয়ে নামে একটা কম্পাউন্ড, হ্যাঁ, আর কার্বোহাইড্রেট থেকে পাই আমরা অক্সালোঅ্যাসিটেট। এই দুটো মিলে তখন সাইট্রিক অ্যাসিড সাইকেলে রান করে ফাইনাল এটা অক্সিডেশন হয়, হ্যাঁ, এবং ওখান থেকেও আমরা এনার্জি পাই। তাহলে এই জন্য বলা হয় ফ্যাট বার্নস ইন আ ফুয়েল অফ কার্বোহাইড্রেট। আচ্ছা, পেন্টোজ এক ধরনের কার্বোহাইড্রেট। এটা কি আমাদের বডিতে যখন কার্বোহাইড্রেট মেটাবলিজম হয়, সেলের ভেতরে কার্বোহাইড্রেট মেটাবলিজম হয়, তখন পেন্টোজ তৈরি হয়। আর এই পেন্টোজটা কি নিউক্লিক অ্যাসিড তৈরি করে এবং কিছু কোএনজাইমও তৈরি করে, হ্যাঁ, এই পেন্টোজ। আচ্ছা, তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমের সময় আরো কিছু ইন্টারমিডিয়েট তৈরি হয়। সেই ইন্টারমিডিয়েট গুলো কি হয়? এগুলো নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তৈরিতে হেল্প করে, মানে তৈরির প্রিকারসর হিসেবে কাজ করে। তাহলে এই ইন্টারমিডিয়েট মেটাবলিজম গুলো নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তৈরি করে। আমরা তো বলেছি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমরা ডায়েট থেকে পাই, তাহলে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কোথা থেকে পাবো? আমাদের বডি নিজেই তৈরি করে। তাহলে এটা এই কার্বোহাইড্রেট থেকেও তৈরি হতে পারে। আমরা কার্বোহাইড্রেট যদি বেশি খেয়ে ফেলি তাহলে সেটা আমাদের বডিতে স্টোর থাকে, বিশেষ করে ফ্যাট হিসেবে অ্যাডিপোজ টিস্যুতে। ঠিক আছে? আচ্ছা, আর কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলো নন ডাইজেস্টেবল, যেগুলো আমরা ডাইজেস্ট করতে পারি না, হ্যাঁ, আমাদের বডি ডাইজেস্ট করতে পারে না, সেগুলোরও আবার বেনিফিশিয়াল রোল আছে। সেটা কি করে? আমাদের বাউল মোটিলিটিকে ইমপ্রুভ করে, কনস্টিপেশনকে প্রিভেন্ট করে, কোলেস্টেরল অ্যাবজর্পশনকে কমায়, হ্যাঁ, এবং গ্লুকোজ টলারেন্স এটাকে বাড়ায়, আমাদের বডি বেটার গ্লুকোজ টলারেন্স করতে পারে। আচ্ছা, তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমরা ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট তিনটা নিয়ে আলোচনা করলাম। এখন সবশেষে আসি ডায়েটারি ফাইবার। আচ্ছা, ডায়েটারি ফাইবারটা কি? এটা হচ্ছে কার্বোহাইড্রেটের যে পার্টটা নন ডাইজেস্টিবল এবং নন স্টার্চ কার্বোহাইড্রেট। এছাড়া প্ল্যান্টে যে লিগনিন থাকে এটাও ডায়েটারি ফাইবার হিসেবে কাজ করে, এটাও এক ধরনের ডায়েটারি ফাইবার। সাধারণত সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, গাম, মিউসিলেজ এগুলো প্ল্যান্টের এইসব পার্টগুলো ডায়েটারি ফাইবার হিসেবে কাজ করে, হ্যাঁ, ডায়েটারি ফাইবার সোর্স হিসেবে কাজ করে। ফাইবারগুলো খুবই অল্প এনার্জি দেয়, কিন্তু এটার অনেক বেনিফিশিয়াল ইফেক্ট আছে। এই জন্য ডায়েটারি ফাইবারকে আমরা নিউট্রিয়েন্টের মধ্যে রেখেছি, হ্যাঁ, ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে রেখেছি। আমাদের মোটামুটি মেয়েদের জন্য 40 গ্রামের কাছাকাছি ডায়েটারি ফাইবার ডেইলি প্রয়োজন হয়, ফিমেলদের জন্য 25 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, ডায়েটারি ফাইবারের সোর্স, আমরা যে খোসা সহ যত ফল এবং সবজি খাই সবই ডায়েটারি ফাইবারের সোর্স হিসেবে কাজ করে। লিফি ভেজিটেবলস যেগুলো আছে, হ্যাঁ, শাক টাক জাতীয়, এগুলো হচ্ছে এক ধরনের সোর্স। এছাড়া হোল হুইট লেগুমস, রাইস ব্র্যান, মানে শস্য দানা, যেটাকে আমরা বললাম একটু আগে, যেটা বললাম যে আমরা পুরো শস্য দানা যখন খাই, হ্যাঁ, হোল গ্রেইনটা যখন খাই তখন সেটাও ডায়েটারি ফাইবারের একটা সোর্স হিসেবে কাজ করে। এই ফাইবার গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি। কিছু আছে সলিউবল ফাইবার, এটা হচ্ছে যে আমরা খাই, এটা এডিবল পার্ট, আমরা এই অংশটা খেতে পারি, কিন্তু এটার ডাইজেশন এবং অ্যাবজর্পশন হয় না, হ্যাঁ, এটা ব্যাকটেরিয়া দিয়ে ফার্মেন্টেড হতে পারে কমপ্লিটলি অথবা পার্শিয়ালি। আরেকটা আছে ইনসলিউবল ফাইবার, এটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট
ফাইবারটি একদম ইনট্যাক্ট থাকে। হ্যাঁ, আর আরেকটা আছে যেটা ফাংশনাল ফাইবার, এটা এক্সট্রাক্টেড বা সিনথেটিক। হ্যাঁ, এটা কমার্শিয়ালি প্রিপেয়ার করা হয়, আমরা দোকানে কিনতে পাই এটা, কিন্তু এটারও হেলথ বেনিফিট আছে। হ্যাঁ, এটা খেলেও আমরা নিউট্রিশনাল বেনিফিট পাই। আচ্ছা, তাহলে ডায়েটারি ফাইবারের হেলথ ইফেক্ট কি? মেইন যে হেলথ ইফেক্ট সেটা হচ্ছে অ্যাড বাল্ক টু দ্য ডায়েট। 1 গ্রাম ডায়েটারি ফাইবার 10 থেকে 15 গ্রাম ওয়াটারকে মানে ইমবাইব করতে পারে, নিজের ওয়েটের চেয়ে 10 থেকে 15 গুণ ওয়াটারকে ধরে রাখতে পারে। এর ফলে কি হয়, ডায়েটারি ফাইবার আমাদের স্টুলকে সফট করে, কনস্টিপেশনকে প্রিভেন্ট করে, হেমোরয়েড, ডাইভার্টিকুলোসিস, এগুলো হচ্ছে কনস্টিপেশনের জন্য এই ডিজিজগুলো হতে পারে। হ্যাঁ, তাহলে এই ডিজিজগুলো হয় না। আরেকটা কি করে, বাওয়েল মটিলিটিকে বাড়ায়। হ্যাঁ, যার ফলে কি হয়, আমরা যে খাবারের সাথে যদি কোনো কার্সিনোজেন খেয়ে ফেলি, তখন সেই কার্সিনোজেনটা আমাদের গাটের এক্সপোজারে কম সময় থাকে। যেহেতু বাওয়েল মটিলিটি বাড়াচ্ছে, তাহলে সরাসরি এটা চলে যাবে, মানে এটা দ্রুত পাস করে চলে যাচ্ছে, বাওয়েলকে পাস করে চলে যাচ্ছে, স্টুল হিসেবে পাস করে চলে যাচ্ছে। হ্যাঁ, তখন আমাদের কার্সিনোজেনের এক্সপোজারে আমাদের গাটটা কম থাকছে, আমাদের ক্ষতি কম হচ্ছে। আচ্ছা, এটা ফিসেস দিয়ে বাইল অ্যাসিডকে এক্সক্রেশন করে। হ্যাঁ, এবং বাইল অ্যাসিড অ্যাবজর্পশনে প্রিভেন্ট করে। এর ফলে এটা এলডিএল কোলেস্টেরল লেভেল, এইভাবে এলডিএল কোলেস্টেরল লেভেলকে কমিয়ে দেয়। আর একটা কি করে, ফাইবার যেহেতু হয়, এটা হচ্ছে ডাইজেশনের বেশি সময় লাগে, কাজেই গ্যাস্ট্রিক এমটিংকে ডিলে করে। আমরা যদি ফাইবার কন্টেইনিং ফুড খাই, আমাদের স্টমাকে খাবারগুলো অনেকক্ষণ থাকবে, যার ফলে কি একটা সেন্সেশন অফ ফুলনেস বা স্যাটাইটি হবে, আমাদের সহজে খিদা লাগবে না। ঠিক আছে, তাহলে যদি ধীরে ধীরে এটা ডাইজেশন হয়, ধীরে ধীরে অ্যাবজর্পশন হয়, তাহলে খাওয়ার পরপরই যে গ্লুকোজের একটা স্পাইক হয়, ব্লাড গ্লুকোজ লেভেল হঠাৎ করে বেড়ে যায়, এইটা হবে না তখন। হ্যাঁ, এটাকে আমরা বলছি রিডিউস স্পাইক ইন ব্লাড গ্লুকোজ ফলোইং আ মিল। আচ্ছা, তাহলে যেসব খাবারে ফাইবার বেশি থাকে সেগুলোর গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে। আচ্ছা, এতক্ষণ তো আমরা ডায়েটারি ফাইবারের সব ভালো ভালো কথা বললাম। ডায়েটারি ফাইবারের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, সেটা কি, কিছু ডায়েটারি ফাইবার তো বিভিন্ন হার্মফুল এলিমেন্টের অ্যাবজর্পশন কমায়, সেই সাথে কিছু এসেনশিয়াল মিনারেলসের অ্যাবজর্পশনও এটা কমিয়ে দেয়। ঠিক আছে, আর একটা কি, ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া ডায়েটারি ফাইবারকে ফার্মেন্ট করে। হ্যাঁ, এর ফলে কি হয়, কিছু গ্যাস তৈরি হয় এবং ফ্ল্যাটুলেন্স, ডিসকমফোর্ট, এগুলো আমরা মানে ইয়ে করি, এগুলো হয় আমাদের, ফ্ল্যাটুলেন্স এবং ডিসকমফোর্ট হয়। আচ্ছা, এখন সবশেষে আসো গ্লাইসেমিক ইনডেক্স। গ্লাইসেমিক ইনডেক্সটা কি, আমরা যদি কাউকে গ্লুকোজ কন্টেইনিং ফুড যদি খাওয়াই, যেটাতে শুধু গ্লুকোজ আছে, ধরো 50 গ্রাম তাকে গ্লুকোজ খাওয়ালাম, খাইয়ে তার ব্লাড গ্লুকোজ লেভেল কেমন, নির্দিষ্ট টাইম পর পর তার ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখলাম, এরপরে ওই একই পরিমাণ 50 গ্রাম অন্য একটা খাবার খাওয়ালাম, যে খাবারটার আমরা কম্পেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ, খাওয়ানোর পরে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখবো, এরপরে এই দুই ব্লাড গ্লুকোজ লেভেল কম্পেয়ার করবো, কম্পেয়ার করলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে গ্লাইসেমিক ইনডেক্স। ঠিক আছে, তাহলে যে কোনো কার্বোহাইড্রেট রিচ ফুডকে আমরা যদি গ্লুকোজের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা যে একটা ফর্মুলার সাহায্যে একটা রেশিও পাই, সেটাই হচ্ছে গ্লাইসেমিক ইনডেক্স। এটা আমরা 1 থেকে 100 এর মধ্যে মেজার করি। হ্যাঁ, গ্লাইসেমিক ইনডেক্সটা যদি 55 কম হয় গ্লাইসেমিক ইনডেক্স যে কোনো ফুডের, আমরা তখন বলি এটা লো গ্লাইসেমিক ইনডেক্স। 70 বা তার বেশি যদি হয়, তাহলে বলি যে সেই খাবারটার গ্লাইসেমিক ইনডেক্স হাই। ঠিক আছে, এইটা। আচ্ছা, এর সাথে আরো একটা কথা আছে, গ্লাইসেমিক লোড, যে পুরো একটা নির্দিষ্ট একটা পোর্শন, সার্ভিং সাইজ, মানে একটা খাবার আমরা যে পরিমাণ খাচ্ছি, হ্যাঁ, সেই খাবার, টোটাল খাবারটা খাওয়ার পরে কতটুকু ব্লাড গ্লুকোজ লেভেল রেইজ করে, সেটাকে বলা হচ্ছে গ্লাইসেমিক লোড। এখন গ্লাইসেমিক ইনডেক্স, কেউ হয়তো মানে কোনো খাবার হয়তো খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেশি বেড়ে গেল, হ্যাঁ, হঠাৎ করে স্পাইক হলো, কিন্তু টোটাল ব্লাড গ্লুকোজ লেভেল খুব বেশি বাড়লো না, তখন আমরা সেই ফুডটাকে বলবো হাই গ্লাইসেমিক ইনডেক্স বাট লো গ্লাইসেমিক লোড। এরকম একটা খাবার হচ্ছে গাজর। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা গ্লাইসেমিক ইনডেক্সটাকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, কিন্তু গ্লাইসেমিক লোডের কথা আমরা মাথায় রাখবো।
কিছু তাহলে আমরা এখানে একটা গ্রাফে সাহায্যে দেখিয়েছি। দেখো কোনো কোনো খাবারের যেটা রেট সেটা দেখো যে এই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই অ্যাক্সেসে দিয়েছি কি ব্লাড গ্লুকোজ এবং এক্স অ্যাক্সেসে রেখেছি মিনিট, মানে নির্দিষ্ট 50 মিনিট পর গ্লুকোজ কতটুকু, 100 মিনিট পর গ্লুকোজ কতটুকু, এটা আমরা মেজার করেছি। করে দেখছি কি এক ধরনের খাবার খেয়ে কি হচ্ছে, হঠাৎ করে গ্লুকোজ লেভেলটা অনেক বেড়ে যাচ্ছে, 50 মিনিটের মাথায় এটি স্পাইক করছে, এরপরে আবার খুব দ্রুত গ্লুকোজ লেভেলটা নরমালে চলে আসছে। আর কোনো কোনো খাবার কি স্লোলি রাইজ করবে এবং গ্র্যাজুয়ালি ফল করবে। তাহলে যেটা দ্রুত বাড়ে দ্রুত কমে সেটাকে আমরা বলছি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, আর যেটা স্লোলি রাইজ করে স্লোলি ফল করে সেটাকে বলছি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। ইউজুয়ালি বলা হয় যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড আমাদের জন্য নিউট্রিশনালি বেনিফিশিয়াল এবং হেলথের জন্য বেনিফিট আছে এটাই, যদিও কিছুটা কন্ট্রোভার্সি আছে, তারপরেও কি কি ইফেক্ট, যেমন এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ফুডগুলো আমাদের সেন্স অফ স্যাটাইটি দেয়। হ্যাঁ, লম্বা পিরিয়ড ধরে আমাদের পেট ভরা আছে মনে হয়, হ্যাঁ, খিদা লাগে না, তাহলে আমাদের ক্যালোরি ইনটেকটা কম হয়। আর একটা কি ব্লাড গ্লুকোজ লেভেলের ফ্ল্যাকচুয়েশনটা কম হয়। দেখো নর্মাল লেভেলের মধ্যেই থাকছে, একদম হঠাৎ করে বেড়ে যাচ্ছে না, আবার হঠাৎ করে কমে আসছে, তাহলে ফ্ল্যাকচুয়েশনটা কম হচ্ছে, যার ফলে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের এই গ্লুকোজ কন্ট্রোলটা একটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, হ্যাঁ, বা ইমপ্রুভ করে তাদের এই গ্লাইসেমিক কন্ট্রোলটা, এটা আমাদের জন্য বেনিফিশিয়াল। তাহলে আমরা আজকে পড়লাম, আজকে পড়া আমাদের শেষ। আমরা কি কি পড়লাম? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, হ্যাঁ, এই তিনটার আমরা নিউট্রিশনাল রোল করেছি। এইটার প্রতিদিন কতটুকু খেতে হয় এটা জানলাম, এবং এটার ফাংশন কি এটা জানতে পেরেছি। কোন কোন খাবারে আমরা এগুলো পাই এটা জেনেছি। সেই সাথে ডায়েটারি ফাইবার সম্পর্কে জেনেছি, এটা কেন আমাদের জন্য দরকার, এর কোনো অ্যাডভার্স ইফেক্ট আছে কিনা এবং কিভাবে আমাদেরকে হেল্প করে। আর সবশেষে গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পর্কে আমরা জেনেছি। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে কোশ্চেন লিখো, আমি আনসার দিয়ে দিব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।